এই দেখো, এই বলতে বলতে ফ্লাইওভার রানিং করে দিয়েছে। দারুণ দারুণ অবস্থা, দেখো কি অবস্থা, পুরো পাউডার উড়ে। বরাকর নদীটাকে কিন্তু তোমরা ক্রস করবে না, নদী ক্রস করবার আগেই ইট কাঠের জঙ্গল হতে হবে না, এই গাছের থাকবে, গাছেরাই। এটা হচ্ছে মেন মার্কেট। মানে পায়ে পায়ে মন্দির, একদম একটা বাউন্ডারি বল শেষ হচ্ছে, পাশের বাউন্ডারি বলে আবার একটা মন্দির। নাইট ভিউটা না এরকম। এখন বাজে সকাল 6:29 আর আজ হলো 30শে মার্চ 2025। আর আমরা চলেছি একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর গাড়িতে কিলোমিটার এখন টোটাল যেটা মেন মিটার তাতে দেখাচ্ছে 47,854, আর ট্রিপ মিটার 0 করে দিয়েছি। তো দেখা যাক যাবার সময় কত কিলোমিটার টোটাল গাড়ি চললো। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আমি সন্দীপ, আর তোমরা দেখছো সন্দিয়াঙ্কা ব্লগস। তো আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা আজ শুরু করতে চলেছি আর একটা নতুন সিরিজ। মোটামুটি থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো আমরা আজকে কোথায় যেতে চলেছি। তো সেক্ষেত্রে খুব একটা দূর নয়, কলকাতার খুব কাছাকাছি, শর্ট উইকেন্ড ট্যুরের জন্য সবথেকে মানে কলকাতার কাছাকাছির মধ্যে যারা ঘুরে আসতে চাইছো তাদের জন্যই এবারের এই সিরিজ। তবে আজকে আয়ুষ্মান নেই, একটু মনটা খারাপ হয়ে রয়েছে। সাডেন, একদমই সাডেন হঠাৎ প্রোগ্রাম করে আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের কোনো হোটেল বুকিং টুকিং কিছুই নেই। দেখা যাক অ্যাজ ইউজুয়াল, আমরা তো কখনো কোনো কিছু বুকিং করে যাই না, আমরা যা করি রাস্তাতেই ঠিক করি। বাই গড গ্রেস এখনো ভগবানের কৃপা আছে আমাদের ওপরে যে আমরা মোটামুটি থাকার জায়গাটা পেয়েই যাই। তো যাই হোক, চলো দেখি কোথায় থাকতে পাই আজকে, কতটা কি হয়, কিরকম হয়। তো সঙ্গে থাকবে, পুরো ভিডিওটা দেখবে, একদম স্কিপ করবে না। সত্যি আয়ুষ নেই, আমার ভীষণ খারাপ লাগছে এবারে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি এজেসি বোস ফ্লাইওভারের এখানে। তো রাইট নাও আমরা রয়েছি দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। আর এখন বাজে 6:56 আর গাড়ির ঘড়িতে দেখাচ্ছে টেম্পারেচার 30°C। মানে এক এক মিনিট করে বাড়ছে, আমার যেন মনে হচ্ছে টেম্পারেচার বেড়ে যাচ্ছে। জানি না কি হবে হাইওয়েতে বেলা বাড়লে। তো এবার আমরা চলে এলাম আমাদের আজকের প্রথম টোল ট্যাক্স, এই দ্বিতীয় হুগলি সেতুর টোল ট্যাক্সের। এখানে তো সবাই জানে টোল ট্যাক্স 10 টাকা নেয়। চলো, এই হাইওয়েতে এখন দুর্দান্ত কাজ চলছে, দারুণ দারুণ। মানে নেক্সট 5 ইয়ার্সে এই রাস্তা চেনাই যাবে না। হ্যাঁ, এক্সট্রা প্রিমিয়াম 2000 টাকা দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়িতে এখন ট্যাঙ্কে বেশি তেল নেব না, মোটামুটি বেঙ্গলে থাকতে গেলে যতটা তেল লাগা উচিত আমি অ্যাপ্রক্স ওই রকমই তেল নিচ্ছি। বেঙ্গল ছেড়ে বেঙ্গলের বাইরে একটু তেলের দামটা কম, তো ওই স্টেটে গিয়ে তখন তেলটা ফুয়েল আপ আবার করব। আমাদের 2000 টাকা তেলে হলো 17.78।
যে এশিয়ান হাইওয়ের যে কাজ চলছে, ডানকুনির ওপরে যেটা ফ্লাইওভার তৈরি হচ্ছে, কাজটা বেশ অনেকটা কিন্তু এগিয়েই গেছে। এই ব্রিজটা হয়ে গেলে ডানকুনিকে খুব অনায়াসেই বাইপাস করে নেওয়া যাবে। কারণ এখন ইদানিং কালে প্রচন্ড জ্যাম হয় ডানকুনিতে, প্রচন্ড। তবুও যেন এখন একটু জ্যামটা কম মনে হচ্ছে। যখন এই ফ্লাইওভারের কাজটা রানিং ছিল প্রথম দিকে, মানে সরি স্টার্টিংয়ে, তখন খুবই জ্যাম হতো। দেখি কতটা কাজ হয়েছে। মেনলি এই রোডটা দিয়ে আসাটা আমরা বন্ধই করে দিয়েছিলাম। আমরা যখন মানে আমি যখন আসতাম বাড়ি, তো আমরা ওই দিক থেকে আসতাম, ডোমজুর ওই দিক থেকে আসতাম। এই রোডটাকে অ্যাভয়েডই করতাম কারণ এত জ্যাম হতো। ও বাই দ্য ওয়ে, আমার শ্বশুর বাড়ি ডানকুনি। মানে যারা আমাদেরকে প্রথম থেকে দেখছে তারা জানে যে আমি আগেও মেনশন করেছি যে আমার বাবার বাড়ি ডানকুনিতে। হ্যাঁ, কাজ কিন্তু অনেকটা এখন বিশাল ব্যাপার ডানকুনির। নেই, আমরা যেটা ভাবছিলাম যে আমাদেরকে একটা বড় জ্যামে পড়তে হবে, যাই হোক বেশি জ্যাম নেই। না, কাজ অনেকটা হয়ে গেছে, যে কারণে জ্যামটা সেইভাবে হচ্ছে না। আর রাস্তা অনেকটা দুধারেই অনেকটা চওড়া করে দিয়েছে অ্যাকচুয়ালি। এই আমরা হাউজিং ক্রসিংটা ক্রস করছি ডানকুনির, বা যেটাকে বলা হয় ডানকুনি চৌমাথা, সেটাকে ক্রস করছি। এই দেও, এই বলতে বলতে ফ্লাইওভার রানিং করে দিয়েছে। দারুণ দারুণ। যাক, বলছিলাম যেটা দারুণ করেছে, খুব ভালো লাগছে। এখনো কাজ অনেকটাই বাকি, কিন্তু মেনলি রোড তো চালু করে দিয়েছে। দারুণ, দারুণ, আমার নিজের ভালো লাগছে। তাহলে এইখানে মনে হয় নতুন করে আবার টোল ট্যাক্স বসবে মেবি, এই যে কাজ চলছে। দেখো শুরু। হবে টোল গেট, মানে আমার মনে হয় ওইটা কি এখানে এগিয়ে আসবে নাকি বুঝতে পারছি না। সবই তো আমার কাছে নতুন লাগছে এই জায়গাটা। আমি অনেক দিন পরে এলাম। তো এই হলো আমাদের আজকের 2 নম্বর টোল প্লাজা, ডানকুনি টোল প্লাজা, যেটা নেবে 75 টাকা। এই দেখো এদের টোল ট্যাক্সের অবস্থা। গেট করলো না, গ্রিন সিগন্যাল, আগের গাড়ি আমার গাড়ি একই সিগন্যালেতে দুটো গাড়ি ছেড়ে দিল। তো কি টাকা তোমার থেকে নিল না? টাকা নাই, এই তাহলে সিস্টেমের গলদ। যাই হোক, টাকা তার ওদের মার যাচ্ছে না, টাকা ঠিকই নিয়ে নিচ্ছে। তো এখন বাজে 7:48, আর আমাদের গন্তব্যস্থল সেটা এখান থেকে দেখাচ্ছে 314 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে 5 ঘন্টা 32। ওই 5.5 ঘন্টার মতন টাইম লাগবে 314 কিলোমিটার। এই যে মাথায় হেলমেট নেই, এই যে হিরো হয়ে যাচ্ছে, কিছু একটা হলে এই হিরোগিরিটা থাকবে। হেলমেটটা কিসের জন্য? পুলিশদের জন্য? মোটেও তো নয়। এটা আমরা কেন ভুলে যাই যে হেলমেটটা তো আমাদেরই জন্য। আমি ভালো গাড়ি চালাই, হতেই পারে, কিন্তু আমাকে এসে কেউ ঠুকে দেবে না সেটার তো কোনো গ্যারান্টি নেই। তাই সবসময় সাবধান থাকাটা ভালো।
ওই হিরোগিরি যেরকম ফুফু করাতে নেই সেরকম হিরোগিরি উইদাউট হেলমেটেও নেই, উইদাউট হেলমেট, উইদাউট সিট বেল্ট, ইয়েস, এগুলোতে নেই। সব সময় ট্রাফিক রুল সবসময় মনে রাখতে হবে যে ট্রাফিক রুল আমাদেরই জন্য। একদম সেই কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা হচ্ছে পোড়াবাজার এলাকা, মাগো পোড়াবাজারই বটে। এ বাবা কি অবস্থা, আর পুরো এটা জ্যাম, ফ্লাইওভার পুরো জ্যাম। পোড়াবাজার দারপুর, এ বাবা বাবা, এখানে পাহাড় পাহাড়, কিসের পাহাড়? স্টোন চিপের না তো অন্য কিছু। কি এটা? এই একটু ডাব খাওয়া চলছে। আসলে এত গরম পড়েছে না, মানে এত বডি ডিহাইড্রেট হয়ে যাচ্ছে ধারণার বাইরে, তাই একটু দাঁড়ালাম, একটু ডাব খাই। মানে এত রাস্তা আসার পরে তবে ডাবটা দেখতে পেলাম। এবার আমরা চলে এসেছি আমাদের আজকের 3 নম্বর টোল প্লাজা, পানাগড় পালসিট রোড টোল প্লাজা। এখন বাজে 9:16 আর টেম্পারেচার দেখাচ্ছে 33। শক্তিগড় চলে এলাম। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। এই আমাদের আজকের ব্রেকফাস্ট, পুরি সবজি। হিন্দিতে পুরি সবজি, আমার লুচি বাঙালিদের তরকারি। লুচি তরকারি। দেখি খেয়ে বলো, খেয়ে বলো। লুচি তরকারির সঙ্গে নিয়েছিলাম ল্যাংচা, 10 টাকা পিসে। ল্যাংচা নিল 10 টাকা পিস, আর এইগুলো 4টে 30 টাকা প্লেট, মানে 7.5 টাকা করে পিস পুরি। হ্যাঁ, তবে এটা খেতে দারুণ। আর এইটা আমার খেয়েছে মোটামুটি খুব ভালো না, মানে খুব ভালো আহামরি কিছু না, তবে লুচি তরকারি বেশি ভালো ছিল। দেখি এখানে
কি অবস্থা এখানটা, পুরো খুঁড়ে খাড়ে কি অবস্থা করে রেখেছে এই জায়গাটা। এই আমাদের গাড়ি, আর আমরা খেলাম এই ল্যাংচা নগরে। খাবার ভালো ছিল, ল্যাংচাটা অতটা ভালো লাগেনি, বাট ঘিয়ে ভাজা ল্যাংচা বললো, কিন্তু আমার অতটা ভালো লাগেনি। কিন্তু পুরি সবজিটা ভালো লেগেছে, পুরিটা প্রচুর ময়াম ছিল, কিন্তু তা হলো খেতে ভালো লাগছিলো। সন্ধে গেল এখন কোল্ড ড্রিঙ্কস কিনতে। এবারে এখন বাজে কটা, 9:51। এই ব্রেকফাস্টে গেল, এবারে আর দাঁড়াবো না, এবার সোজা গিয়ে দাঁড়াবো আমাদের ফার্স্ট স্টপেজে। দামোদর নদ এই রোডের পাশ দিয়েই চলছে, মানে এখান থেকে দেখা যাবে না, বাট বেশিটা দূর নেভিগেশনে তো দেখাচ্ছে একদম পাশে। হ্যাঁ মনেও হচ্ছে, কারণ ওই দিকটা একটু ফাঁকা ফাঁকা মতো, ওই পোর্শনটা ওই ধারটাতে আমাদের বাঁ হাতে। তবে আমরা এই দামোদর নদী ক্রস করব না। নবাবহাট এখান থেকে 6 কিলোমিটার। ব্রেকফাস্ট করে আমরা প্রায় 10-11 কিলোমিটার গাড়ি চালিয়ে নিলাম। কিন্তু রাস্তার কি অবস্থা, রাস্তা আমার ঠিক পোষাচ্ছে না, খুঁড়ে 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 খুঁড়ে। মানে যে মজাটা অ্যাকচুয়ালি NH-12 এ পেয়েছি, সেটা এই মুহূর্তে বলছি যতটা অবধি রাস্তা এলাম NH-19 আমার পোষাচ্ছে না, মজা আসছে না। আসলে না না, মেন ব্যাপার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই তো ডাইভারশন করা রয়েছে। তো এই যেমন এখন এই যে এখন আমরা অনেকক্ষণ ধরে ডাইভারশন পাইনি। হ্যাঁ, এই যে ব্রিজের ওপর থেকে যাচ্ছি, ব্রিজের ওপরের রাস্তাগুলো একদম নো ডাউট একদম মাখন, একেবারে সেই রাস্তা। কিন্তু যখন ডাইভারশনগুলো আসছে তখন বড় ইরিটেট লাগছে। অ্যাকচুয়ালি ইরিটেশনের আর একটা রিজন হচ্ছে এই যে বড় ট্রাকগুলো বা এই লরিগুলো যেভাবে এই রাস্তা ছাড়ছে না, মানে তোমরা জাস্ট দেখো, মানে দেখলে বুঝতে পারবে চলছে যেন মনে হচ্ছে গল্প করতে করতে যাচ্ছে একটা ড্রাইভার আরেকটা ড্রাইভারের সাথে। মানে আমি তো এতদিন দেখেছি এরা যে স্লোটা বা যে রিদমটা ধরে সেই রিদম অনুযায়ী এরা চলে, কিন্তু এখানে দেখছি অন্যই আবহাওয়া চলছে। মানে যে জোরে গাড়ি টানবে সেইটি হচ্ছে না। এই এতক্ষণ পরে 100 তুলেছে, তাও কতক্ষণ? পালসিটের পর থেকে ডাইভারশন পাইনি, মোটামুটি বলা যেতে পারে যে চালিয়ে মজা লাগছে, বাট ওইদিকে ডাইভারশনের প্রবলেম হচ্ছিল, এখানে তো লরিওয়ালারা ছাড়ছেই না। এই সাইড থেকে যে কাটটা রাস্তা যাচ্ছে, এটা চলে যাচ্ছে বর্ধমান সিটিতে, সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে পানাগড়ের দিকে। বেচারা গাড়িটাকে ছাড়ছেই না ওরা দুজন মিলে, দেখো এ বাবা, এই বাসগুলো খুব বদমাইশ। ব্যানারে এটা গ্ল্যান্সা আর মারুতি ব্যানারে এটা ব্যালেনো, একই গাড়ি। এখন বাজে 10:32 আর টেম্পারেচার শো করছে 34 ডিগ্রি রাইট নাও। ব্যাপক গরম বাইরে, ব্যাপক গরম। মানে আমি জাস্ট ভাবছি জুন জুলাইতে কি হবে। কি ভাগ্যিস আমি চাকাতে নাইট্রোজেন ইউজ করি, নালে এইভাবে আমি গাড়ি টানতে পারতাম না। ও ঠাকুর, কিভাবে যাচ্ছে। নতুন টায়ার ইয়োকোহামার, তোমরা লাস্ট সিরিজে দেখেছো আমরা টায়ার চেঞ্জ করেইছিলাম, 4টে টায়ারই। ভালো পারফরমেন্স আছে, ভালো পারফরমেন্স, ব্যাপক দারুণ স্টেবিলিটি রয়েছে, ব্রেকিং যেখানে চাইছি সেখানেই একেবারে হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম নেই। প্রায় 2000 কিলোমিটার গাড়ি চালিয়ে নিলাম এই টায়ারে, তাই কি না?
এখান থেকে পানাগড় 15 কিলোমিটার দেখাচ্ছে। বর্ধমানের মানে শক্তিগড়ের পর থেকে রাস্তাটা- গাড়ি চালাতে খুব খুব ভালো লাগছে। এর আগে বোর লাগছিল। একটা হাইওয়েতে গাড়ি চালাবো, সেই মজা যদি না আসে, সেই ফিল যদি না আসে, ভালো লাগে নাকি? সেই ফিলটা এলো শক্তিগড়ের পরে। মেন আজকে সঞ্জু আরো বোর হয়ে যাচ্ছে ছেলে নেই বলে। একদম। বুদবুদ এখান থেকে 2 কিলোমিটার। টেম্পারেচার কিন্তু একই শো করছে 34। এখন বাজে 10:36। আরও মোটামুটি ঘন্টা দেড়েকেরও বেশি টাইম লাগবে দেখাচ্ছে। বাকি এখান থেকে এখনো 95 কিলোমিটার আমাদের ফার্স্ট স্টপেজ। ফার্স্ট স্টপেজ নয়, মানে ফার্স্ট মানে সাইড সিন। মধুবন যাওয়ার পথে প্রথমে যে সাইড সিনটা পড়বে আমরা প্ল্যান করেইছি। এই রোডে বেরিয়েই প্ল্যান করলাম যে সেই যখন আমাদের বেলা হলো, তাহলে আমরা মধুবনের হোটেলে এন্টার করার আগে যদি কিছু সাইড সিন পাই, তো ওই সাইড সিনগুলো করে তবেই আমরা হোটেলে এন্টার করব। তোমাদেরকে একটা কথা বলি, আজ আমার মনে হচ্ছে গাড়ি ব্যাপক মাইলেজ দিচ্ছে আপাতত। তো তাই মনে হচ্ছে, কারণ গাড়ির তেলের কাঁটা খুব একটা ডাউন হয়নি। প্রায় 150 কিলোমিটার চালিয়ে দিলাম গাড়ি, খুব একটা ডাউন হয়নি। আর গাড়ির স্পিডও আমি 100-এর নিচেই রাখছি। লরিগুলো রো চেঞ্জ কেন করছে? আমার তো মনে হয় ড্রাইভাররা গাড়ি চালাচ্ছে না, খালি গাড়ি দেখো গাড়িগুলো হেল্পারদেরকে দিয়ে চালাচ্ছে, যে কারণে একবার এদিক আবার এদিক ওদিক। ওদিক করে এ দেখো ফেলছে দেখো এই সামনের এই গাড়িটা এরকম একবার এই দিক করছে, একবার ওদিক করছে। আসলে হেল্পাররা তো এত ভালো হাত নয়, ওরা শিখছে। ওর গাড়ি খেয়ে শেখার চক্করে অন্য কেউ তো এখন ভগবানের ভালোবাসার পাত্র হয়ে যাবে। এই জায়গাটা কি লাগছে, মনেই হচ্ছে না যে আমরা বর্ধমানে রয়েছি। বাবা একদম সেই লাগছে। উফ কি জ্বালাতন করছে, সব কটার একসাথে মাথা খারাপ হয়ে গেছে গরমের মধ্যে। এবার তুমি এদিকে চলে আসো। একটা তো বড় বড় সাইজের গাড়ি দেখলেই আমার ভেতরটা কেমন হতে থাকে। বেসিক্যালি আমরা পানাগড়ের ওপর দিয়েই যাচ্ছি। ওই হেলমেটটা যে উনি পরে আছেন, ওই হেলমেটটার ভেতরে কিছু আছে বলে আমার তো মনে হলো না সঞ্জু। ওই আর কি, তরমুজের বদলে ওইটা পড়ে আছে, কিছু একটা পড়ে আছে যেটা হেলমেটের মতনই দেখতে। এই যে পানাগড়ের ইন্ডাস্ট্রিয়াল পার্ক। হ্যাঁ এই যে এইটা নিজেও দেখতে পাচ্ছি না। হ্যাঁ এই যে এইটা পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বেঙ্গল মেন্স বিজনেস। আমি না সত্যি বুঝতে পারছি না, এটা সব একদম আলাদাই লেভেলে সব চলছে। আমার ফার্স্ট টাইম এইরকম এক্সপিরিয়েন্স হচ্ছে। হ্যাঁ সামান্য যে আমরা বাড়ি আসি, হ্যাঁ ওইখানেও আমি দেখি যে বড় লরিগুলো কত সুন্দর পাস দেয়। সে তুমি বাইকেই আসো কি তুমি 4 চাকাতেই আসো, ওরা খুব সুন্দর পাস দেয়। দাঁড়াও বাবা তুমি যাও। ও যাক, দুর্গাপুর এখান থেকে 20 কিলোমিটার। অর্জুন সিং ঘন্টায় 1 ঘন্টা গাড়ি চালালাম ব্রেকফাস্টের পর, মোটামুটি 75 কিলোমিটার ক্রস করে এলাম। এই টোল গেটটার নাম কি তো দেখা যাচ্ছে না। দাদা
এই টোল ট্যাক্সটার নাম কি? বাসকোপা। আচ্ছা, বাসকোপা। ঠিক আছে, আমি এতে দেখবো, মেল তো ওরা করে দেয়, মেলে দেখবো এটা কি টোল প্লাজা, আমি দেখে লিখে স্ক্রিনে লেখা থাকবে। আর নিল 90 টাকা। এই আমাদের বাঁ হাতে রয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। এই যে পুরোটা অনেক বড়, একটা বিশাল 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 বড়, বিশাল একটা এরিয়া নিয়ে এলাকা জুড়ে। এটা কিন্তু প্রচুর গাছগাছালিতে ভরা, সেই কারণে দেখতে পাওয়া গেল না, হালকা হালকা গাছের ফাঁক থেকে দেখতে পাওয়া যাচ্ছিল। বাংলা লেখা কিনা দেখি। ধানবাদ এখান থেকে 54 কিলোমিটার। বড়কর নদী আসছে, বেঙ্গল শেষ হবে এবারে। এইটা হচ্ছে ডুবুরডিহি, এই জায়গাটা, ঠিক আছে, ডুবুরডিহি। আর এই 4 রাস্তার মোড়, এইখান থেকে আমরা ডান দিকটা নিয়ে নেব। ডান দিকটা নিয়ে নিলাম আমরা মাইথনের জন্য। ডুবুরডিহির মোড়ের থেকে মাইথন ড্যাম হচ্ছে 4 কিলোমিটার। হ্যাঁ, এইখানেই পড়বে কল্যাণেশ্বরী মন্দির আর মাইথন ড্যাম। আগে পড়বে মন্দির, তারপরে পড়বে ড্যাম। ওই দূরে দেখো পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই মাইথন ড্যাম এই যাওয়ার জন্য এই মোড়ের মাথাটা থেকে যে ডান হাতে রাস্তাটা নিয়ে নিলাম, এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর। আর আমাদের বাঁ হাত বরাবর কিন্তু বড়কর নদী। হ্যাঁ, নদী পেরোলেই ঝাড়খণ্ড। মানে যারা কলকাতা থেকে আসছো তারা কিন্তু মাইথন ড্যাম যাওয়ার জন্য, মানে যদি না জানো তার জন্যই বলে দিচ্ছি, বরাকর নদীটাকে কিন্তু তোমরা ক্রস করবে না। নদী ক্রস করবার আগেই 4 মাথার মোড় আছে, 4 মাথার মোড় রয়েছে। সেই মোড় থেকে ডান দিকটা নিলেই তারপরে এই রাস্তাটা খানিকটা মানে ওই 4 কিলোমিটার আর কতটাই বা রাস্তা। এখানে আমাদের থেকে চাঁদা নেওয়া হলো, মানে আমাদের বলতে এখানে সমস্ত বাইরের গাড়ি থেকেই চাঁদা নেওয়া হচ্ছে। রেট কিন্তু ফিক্সড 50 টাকা করে। থাক, নাহলে আবার বলবে আবার কাটো। হ্যাঁ, মন্দিরটা, মন্দির ছেড়ে এলাম। এইগুলো তো সব মন্দিরেরই পার্কিং। এইটা এবারে ড্যামের দিকে যাচ্ছে। এইও সব হোটেল। এই রয়েছে হোটেল যাত্রী নিবাস, হোটেল বর্ষা, সূর্য নিবাস। বেশ ভালো প্রিয় জায়গা এটা। সত্যি কথা বলছি তোমাদের কাছে, আশা কোনো রিসর্টস। গল্প নয়, বিন্দু মাত্র গল্পর কথা নয়। আমি কিন্তু ফার্স্ট টাইম আসছি। আমাদের চেনা পরিচিত বহু মানুষ এসছে পিকনিকে, বহু নাম শুনেছি, কিন্তু আমি নিজেই ফার্স্ট টাইম আসছি। সত্যি মানে আমার নতুন একটা একদম ডিফারেন্ট অভিজ্ঞতা এটা। এটাও কিন্তু পাহাড়ই হলো। এটা একটা পাওয়ার স্টেশন। হ্যাঁ, এটা তো পাওয়ার স্টেশন। আর ড্যাম এটা মুক্তধারা টুরিস্ট প্রপার্টি, দামোদর ভ্যালি ঘাটি, মাইথন ড্যাম। হ্যাঁ, এসে যে 3 মাথার মোড় পড়লো, 3 মাথার মোড় থেকে একদম ডান দিকের রাস্তাটা, যেটা উঁচুর দিকে উঠে গেছে, সেই রাস্তাটা নিয়ে নিলাম।
দেখবে ওখানে বোর্ডে লেখাই রয়েছে মাইথন ড্যাম বলে। না না, তবু যদি না বুঝতে পারো তোমরা একটু জিজ্ঞাসা করে নেবে। হ্যাঁ, কারণ শুধু শুধু এদিক ওদিক গিয়ে গাড়ি তেল পুড়িয়ে বা ভটকিয়ে লাভ নেই। কি দারুণ লাগছে, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর জায়গাটা। এই রোদটা যদি না থাকতো না দারুণ দারুণ লাগতো, আরো দারুণ লাগতো। মানে কথা ওই বিকেল সন্ধ্যেবেলাটায় এই জায়গাটায়, ভোরবেলাটা, হ্যাঁ ওই সময়টা কিন্তু দারুণ দারুণ লাগবে। দেখো বেশ কিছু হোটেল আছে, চাইলে এখানে এসে খাওয়া দাওয়া করা যাবে, সারাটা দিন অসুবিধা হবে না, বেশ আনন্দে কাটানো যাবে। শীতকালের জন্য তো মানে একদম আদর্শ জায়গা, আদর্শ জায়গা। এটা দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে পড়ে। কি ভুল করলাম গাড়ি জিজ্ঞাসা করো না। প্রোহিবিটেড টোটালি স্পিড। ওই যে পাহাড় দেখা যাচ্ছে আপচা আপচা খালি চোখে, কি অসাধারণ লাগছে সত্যি। ক্যামেরাতে না সবকিছু আসে না, মানে এটা একটা আলাদাই। দেখলে তুমি ওখানে দাঁড়িয়ে যাচ্ছিলে, সিআইএসএফ, অসাধারণ। চলো চলো চলো, কি দারুণ জায়গা। এখন বুঝলাম নিজের চোখে দেখে যে মানুষ কেন আসে মাইথন ড্যামে পিকনিক করতে। ইচ্ছা রইলো ফ্যামিলি সবাই মিলে একবার আসা হবে। হোটেল টোটেল যাবার পার্কিং না তো এটা? না, বোটিং আছে আমাদের, বোটিং এর জন্য। ও না না, বোটিং এর জন্য না, আমি এমনি গাড়ি রাখতে পারি এখানে? এই সাইডে রাখি দেন, এই সাইডে। আচ্ছা, এই সাইডে ভিতরে রাখি। বোটিং ইচ্ছা হলে করবে। বাঁ দিক দিয়ে বেরোবে? আমি বেরোনো তো উচিত। এরকম সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। এখান থেকে আচার খেলে আর বাজবো না। জলটা কি ভালো লাগছে। দেখো দেখতে পাওয়া যাচ্ছে ছোট ছোট, মানে ছোট ছোট দেখা যাচ্ছে, ছোট ছোট নয়, ছোট ছোট দেখা যাচ্ছে, ওগুলো সব পাহাড়। আর এই যে সামনে এই গ্রিনগুলো, এগুলো হচ্ছে সব আইল্যান্ড। এখানে দেখো এরকম হাতে টানা নৌকাও আছে, আবার স্পিড বোটও আছে। হাতে টানা নৌকো আমাদেরকে বলেছিল 1200 টাকা, না বলেছিল কম বেশি কিছু হয়ে যাবে। হ্যাঁ বার্গেনিং হবে। তো হাতে টানা নৌকোর জন্য 1 ঘন্টা সময় লাগবে। ওরা মোটামুটি 2টো আইল্যান্ড ঘোরাবে, দরকার বললে হয়তো আইল্যান্ডে নামাতেও পারে, ঠিক আছে? না, আইল্যান্ডে নামালে তখন রেট বেড়ে যাবে 100 টাকা করে। হ্যাঁ সে বেড়ে যাবে, টাকা দিলেও ওরা আইল্যান্ডে নামাতে পারবে, সেটা হাতে টানা যারা তারা। আর স্পিড বোটেতে নামাবে না, নামতে দেবে না। বড় জোর একটু তুমি বললে হয়তো তারা একটু স্লো করতে পারে, তার বেশি ওরা করবে না। ওরা ওই বড় আইল্যান্ডটাকে টার্ন করে ওইদিকে লক গেটের ওখান থেকে হয়ে তোমাকে 10 মিনিটের মধ্যে পুরো ঘুরিয়ে দেবে। আপাতত আমরা স্পিড বোট ভাড়া করেছি,
স্পিড বোটে করে আমরা যাব। তো চলো। লাইফে ফার্স্ট টাইম দারুণ মজা। আমার ছেলেটা মিস করে গেল। এই এখন বাজে 1:30 আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা মাইথন থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে আমরা মোটামুটি ঘন্টাখানেক মতন ছিলাম। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। 37 ডিগ্রি দেখাচ্ছে গাড়িতে, পারছি না। এখান থেকে অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, এত গরম লাগছে, এত গরম লাগছে যে আর পারছি না। তো আমরা ঠিক করলাম যে এখন আমরা মধুবন বেরিয়ে যাব। বাকি টুরিস্ট স্পট আমরা ফেরার দিনকে করবো। তো ড্যাম আমাদের দারুণ লেগেছে, দারুণ মানে দারুণ লেগেছে। সত্যি বলছি, এই রোদের তাপটা যদি না থাকতো বা এটা যদি শীতকাল হতো তাহলে তো মানে কোনো কথাই ছিল না। এখান থেকে বাঁ হাতে একটা রাস্তা ঢুকে গেল, ওটা এখানকার মিলেনিয়াম পার্ক। মোস্ট প্রবাবলি ওগুলোই পিকনিক স্পট। ইয়া, এই আমাদের বাঁ হাতে এইটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় এখানকার, মাইথন ড্যামের এখানের। আমরা কিন্তু এখন রয়েছি ঝাড়খণ্ড, আমরা বেঙ্গল ছেড়ে দিয়েছি। বেসিক্যালি মাইথন ড্যামটা কিছুটা ঝাড়খণ্ডে আছে, কিছুটা ওয়েস্ট বেঙ্গলে আছে। তাই বেশিরভাগটাই এতে আছে না, ঝাড়খণ্ডে আছে। বেশিটা ঝাড়খণ্ডে। এটা মাইথন টাউনশিপ। কিন্তু আমি যেটা অবাক হয়ে গেলাম, আমাদের এখানে একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু কোনো পার্কিং দিতে হয়নি। জানতাম পার্কিং দিতে হয়। তবে আমাদের সাথে একটা কপালের ফের হয়ে গেল। ওই স্পিড বোট চড়তে গেলে এখানে রিজার্ভই করতে লাগে। এবারে রিজার্ভে যতজনের সিট ক্যাপাসিটি, ওখানে 8 জনের সিট ক্যাপাসিটি ছিল। তো সেই হিসাবে আমরা সবাইকে তো পাওয়া পসিবল নয়, ওই 8 জনকে। তো যতজন পাওয়া যায় ওইটা টাকা ভাগাভাগি করে নেওয়া যায়। নাম 500 টাকার নিচেও বোট ছাড়বে না, তো
সেই ক্ষেত্রে আমাদের কথা হলো আমরা দুজন আর তারাও দুজন ছিল, তো সেই হিসাবে কথা হলো তারা 250 দেবে আর আমরা 250 দেবো। ও মা, তারপরে তারা কোথায় যে চলে গেলে তাদেরকে আর দেখতেই পেলাম না। লাস্টে আমাদেরকেই পুরো রিজার্ভ করে যেতে হলো। তবে হ্যাঁ, আমরা দুজন ছিলাম, আমাদেরকে একটু আলাদাই ভাবে মজা করিয়ে দিলেন যিনি চালাচ্ছিলেন। দারুণ লেগেছে, দারুণ। চার কিলোমিটার এসে এরকম এই ব্রিজের তলা দিয়ে আমরা ডান হাত নিয়ে নিলাম, দিয়ে আমরা উঠে যাব ন্যাশনাল হাইওয়ে 19 এখান থেকে মধুবন হচ্ছে 106 কিলোমিটার। আর টাইম দেখাচ্ছে মোটামুটি ঘন্টা 2 মতন লাগবে। আর পারছি না, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে। গাড়ির ঘড়িতে দেখাচ্ছে এখন বাজে 1:40 আর টেম্পারেচার দেখাচ্ছে 38 ডিগ্রি 38 ডিগ্রি সেলসিয়াস। তেলটা ভরে নি, ভরে নাও। আছে 95, ওই দিকটা ভরে আছো। 98-32। ঝাড়খণ্ডে XP 95 এর দাম হচ্ছে 105 টাকা 19 পয়সা। তো আমরা ওই অটো কার্ট অবধি নিলাম। আমাদের অটো কার্টে তেল এলো 30.05। তো আমাদের এইখানে বিল হলো 3161 টাকা। আর আমরা তখন যেটা নিয়েছিলাম তখন ওই 17 সামথিং মতন তেল আমরা ওই কলকাতা থেকে বেরিয়েই জাস্ট কোনা থেকে তুলেছিলাম। আর এই দেখো পাশে পাহাড়, এগুলো সব এটা না, এগুলো তো বাড়ি। এই যে দূরে জানি না ক্যামেরায় আসছে কিনা বুঝতে পারছি না, এই যে উঁচু পোর্শন গুলো দেখছো এইগুলো পাহাড়। মানে ঝাড়খণ্ড ঢুকতে না ঢুকতেই একদম পাহাড়ই পাহাড়। এখনো এখান থেকে মধুবন হচ্ছে 100 কিলোমিটার, 1 ঘন্টা 45 মিনিট দেখাচ্ছে। এখন বাজে 1:54। দারুণ দেখো, এই দিকটা না ছায়া পুরো লম্বা একটা রেঞ্জ আছে, পুরো লম্বা একটা রেঞ্জ আছে। মানে ওয়েদার এত খারাপ হয়ে রয়েছে ওপরের দিকে বা দূরের মানে ভিজিবিলিটি না অনেক কম আছে, তো সেই কারণে ভালোভাবে না ভিজিবল হচ্ছে না। মানে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরাতে কতটা আসছে আমি বুঝতে পারছি না। আর এই যে ন্যাশনাল হাইওয়েটাও কিন্তু কখনো কখনো পাহাড়ে উঠাচ্ছে আবার নামাচ্ছে। দেখো এইখানে পাহাড়টা দেখতে পাচ্ছ, দেখো এই যে পাহাড়টা বুঝতে পারছো, এই রেঞ্জ এটা তো আমরা উপর দিকে উঠে গেলাম। এবারে দাঁড়াও দেখাচ্ছি, জানি না খেয়াল করতে পারছো কিনা, আসছে না ক্যামেরাতে, আসবে না কারণ আমরাই খুব হালকা হালকা দেখতে পাচ্ছি। অসাধারণ লাগছে, ঠিক যেরকম এই পোর্শনটাকে লাগছে। এটা তো কাছে বলে তো দেখা যাচ্ছে, এটা কাছে বলে এটা ভিজিবল হচ্ছে। এইটা হয়তো তোমরা দেখলেও দেখতে পারো, ক্যামেরাতে আসতে পারে। এই যে এই পোর্শনটা পুরোটা রেঞ্জ, এটা পুরো রেঞ্জ একটা। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। ঝাড়খণ্ড আমার ভীষণ পছন্দ হলো, খুব সুন্দর একটা জায়গা। তোমাদের হাতে যদি ওই 2 দিন আর 1 রাতের মতন ছুটি থাকলেই হবে, তোমরা অনায়াসে কলকাতা থেকে এসে একটা শর্ট ট্রিপ করে যেতেই পারবে। মানে হরফ করে বলতে পারি যারা আসোনি তাদের জন্য খুব ভালো লাগবে। দারুণ লাগছে, পুরো মনে হচ্ছে হিমাচল। মানে হিমাচলের লোয়ার পোর্শন যে জায়গাগুলো স্টার্টিং হয় সেম ওই জায়গাগুলো লাগছে। কিন্তু তাও ভালোই, মোটামুটি ধরে নাও 5000-এর
দেখো পাহাড় দেখতে পাচ্ছ, মানে পরপর লেয়ার লেয়ার একেবারে রয়েছে, ওদিকে রয়েছে এদিকে রয়েছে, এক অসাধারণ অভিজ্ঞতা দেখতে পাচ্ছ। এসছে ক্যামেরাতে, জানি না কতটা আসছে, পুরো ওটা কিন্তু লম্বা বরাবর একদম পাহাড় চলে গেছে, খুব সুন্দর খুব সুন্দর, কি ভালো লাগছে। ওইদিকেও রেঞ্জ দেখা যাচ্ছে। তো কাল আমাদের ট্রেক আছে, আমরা ট্রেক করে উঠবো, কীরকম কি ব্যাপার আছে সমস্তটাই আমরা পরের ভিডিওতে, মানে পরেশনাথের যে ট্রেকের ব্যাপারটা সেটা সমস্তটা ডিটেলসে ওই ভিডিওটাতে বলবো। এখন মধুবন দেখাচ্ছে এখান থেকে 32 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 36 মিনিট। এখানে টেম্পারেচারটা আবার একটু নেমেছে, 37 ডিগ্রি দেখাচ্ছে, আর এখন বাজে 2:51। এখন যেতে হবে, এখনো হোটেল খুঁজতে হবে। এই ডুমরি আমরা মোড়টাতে এলাম, এবারে এইখান থেকে আমরা ডান দিক নিয়ে নেবো এই ব্রিজের তলা দিয়ে। ব্রিজ ধরে যদি আমরা সিধে চলতাম তাহলে ওটা তো চলে যেত দিল্লি, হ্যাঁ, নর্থ ইন্ডিয়ার দিকে এগোতো। আচ্ছা এইটা এলো এখান থেকে, এটা তো ওই ওখানে ব্রিজে তুলছে, ওই ওই ওখান থেকে লেফট, এই তো ওখান থেকে লেফট। এবার এটা সোজাটা এগিয়ে গেলে দেখাচ্ছি, এইটা ওই ইয়েতে গেলাম না, এই যে দেখো এই যে অটো স্ট্যান্ড রয়েছে, অটো স্ট্যান্ডের মোড়টা যেটা, হ্যাঁ এই যে মোড়টা, এই মোড় থেকে বাঁদিক এখানে একটা এইচপি পেট্রোল পাম্প রয়েছে। এই এইচপি পেট্রোল পাম্পের এখান থেকে এটা হচ্ছে 1 2 3 মাথার মোড়, এখানে একটা স্ট্যাচু রয়েছে, তার এখান থেকে আমরা বাঁদিক নিয়ে নিলাম। বাঁদিক নেওয়া মাত্রই 300-350 মিটার পর আবার ডান দিক নিতে হবে। গিরিডি, ডুমুরি গিরিডি, এই আমরা এলাম, ফের এটা কমাতার মোড়, এটা অনেকগুলো 1 2 3 বেসিক্যালি 3 মাথারই মোড়। এখান থেকে আমরা এই যে দেখে নিলাম, এই যে লেখা উপরে गिरिडीह जिला के तीर्थ नगरी पारसनाथ में आपका स्वागत है। এবার এই রাস্তাটা আমাদের সোজা নিয়ে চলে যাবে মধুবনে। সুন্দর একটা জায়গা, দারুণ। আমার একটা ঝাড়খণ্ড খুব ভালো লাগে, হ্যাঁ মানে এক্সপ্লেইন ঠিক করে করতে পারছি না, আমার এতটাই ভালো লেগেছে। দেখো কি সুন্দর, বাহ, রাস্তাটা দেখো তোমরা। এখানে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পও রয়েছে। দেওঘর সোজা চলে গেলে দেওঘর 98 কিলোমিটার, গিরিডি চলে যাবে 25, পারসনাথ মন্দির এখান থেকে 14 কিলোমিটার দেখাচ্ছে। এই হলো, এইটা কবে আছে রে, এটা ইংরেজিতে লিখতে কি হয়, একটু বাংলায় লিখতে কি হয়, আমি যেটা বুঝতে পারতাম তাহলে। ভালো করে বল, নাটবে তোমাকে একটা আমি ভাড়া করে দেবো, আমি আস্তে আস্তে হামাগুড়ি দিতে দিতে হলো আমি যাবো, এটা করতেই হবে। অনেকটা উঁচু।
নেই কিছু। এটা 10 কিলোমিটার মুখের কথা। সিআরপিএফ ক্যাম্প, হ্যাঁ ক্যাম্প আছে এইটা করেছো কি অসাধারণ। থাক এরকমই থাক, চিরকাল যেন এতটাই সুন্দর থাকে, এর থেকেও যেন বেশি সুন্দর হয়। তবে প্রকৃতি যেন থাকে, এই একদম সেই হোটেল মোটেল হ্যানা ত্যানা এইসবের জন্য একদম জঙ্গল না হয়ে যায়, এই গাছেদের জঙ্গলটাই যেন থাকে। হ্যাঁ, ইট কাঠের জঙ্গল হতে হবে না, এই গাছের থাকুক, গাছেরাই থাকুক, তবেই আমরাও থাকবো। দুটো হোটেল কম হলে কিচ্ছু অসুবিধা হয়ে যাবে না, কিন্তু একটা গাছ কমে গেলে কিন্তু বিশাল ক্ষতি হয়ে যাবে। আর এখানে অনেক আছে, কিন্তু সবাই পাবন ধাম জিনালয়, এরা মানে ওই যে বললাম শান্তিনাথ জিনালয়, এখানে গিয়ে কথা বলতে, কিন্তু আসলে সবাই ওরা দেয় না, মানে অজৈন যারা তাদেরকে দেয় না, কেউ দেয়। সব হোটেলে গিয়ে কথা বলতে হবে যদি এই কাছাকাছির মধ্যে থাকতে পাওয়া যায়। অনেকদের আবার যারা দেয় ধরো, তাদের আবার রুমগুলো অত না। এটা হচ্ছে মেন মার্কেট, এটা হচ্ছে মেন মার্কেট। ও চলে এলো, দাঁড়াবে তো, গরুটা রয়েছে দেখতে পাচ্ছে, যে তোকে মেরে দিয়ে চলে যাবো নাকি। এটা পুরো পাহাড় অ্যাকচুয়ালি, মানে জানি না কতটা ক্যামেরায় আসছে। মধুবন গেস্ট হাউস গিরিডি, এটা দেখবি একটা জায়গায় তো আগে গাড়ি রাখি, এরকম তোমাকে এই বন্ধ দোকানের সামনেই রাখতে হবে, আর কিছু হবে না। ফ্ল্যাট এরিয়া আছে, ওইখানটায় বরঞ্চ রাখি গাড়ি, বন্ধ এরিয়া। দেখি কথা বলি, এইখানটায় রাখতে দেবে আমাকে মন্দিরের সামনে, এইখানটায় রাখছি। হ্যাঁ এটা হচ্ছে মেন মার্কেট, আমরা একটু দেখে এলাম। বেসিক্যালি এখানে জৈন যাত্রী নিবাস যেগুলো আছে সেগুলো সবেতে যারা মানে বেসিক্যালি বেশিরভাগগুলোতে যারা জৈন তাদেরকেই থাকতে দেওয়া হয়। এরকম আছে যে কয়েকটা জায়গাতে দেয় থাকতে, কিন্তু এই মুহূর্তে না খোঁজাটা পসিবল হচ্ছে না। তো ওইদিকে একটা হোটেল দেখেছি, হোটেলটাতে গিয়ে কথা বলি। আমরা আগে হোটেলটা বুক করে নিই, বুক করা হয়ে গেলে প্রচণ্ড জোর খিদে পেয়েছে, তো আগে খেতে যাব, তারপরে এসে তোমাদেরকে রুম টুরটা দিয়ে দেবো। তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এই মধুবনেতে কোনো ননভেজ খাবার পাওয়া যায় না, অনলি ভেজ খাবারই পাওয়া যায়। আমরা আজকে এই হোটেলটাতে আছি, খুশি ইন্টারন্যাশনাল, কেসলিওয়াল সাদান, ঠিক আছে। এর আমি ডিটেলসটা সব কিছু স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আর ডিসক্রিপশন বক্সও দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিও। রুম ট্যুরটাও দিয়ে দিচ্ছি। এখন আমরা হাঁটতে হাঁটতে বেরিয়েছি, একটু খুব খিদে পেয়েছে, তো দেখি খাবার দাবারের কি ব্যবস্থা আছে। শুনলাম তো যে এখানে মোটামুটি ভেজ খাবার সবই পাওয়া যায়। যাই হোক, এই সব জায়গাতে ভেজ খাবারও খুব ভালো ভালো খাবারই আছে, সেটা একটু ঘুরে দেখতে হবে। অ্যাকচুয়ালি আমার ইচ্ছা একটু ইডলি ডোসা খাবার, দেখা যাক, বললো আছে, বাট কোথায় আছে ওইটাই এখন হেঁটে হেঁটে খুঁজতে বেরিয়েছি। মোটামুটি দারুণ মজা লাগে, হ্যাঁ দারুণ মজা। এই সব পালকি, এই পালকি পিট্টু এগুলো সব করে নিয়ে ওঠে। যারা ট্রেক করতে পারে না তাদের জন্য দুটো অপশান, এই পালকি করে যেতে পারে, আর হেঁটে উঠতে পারবে। যারা হেঁটে বা ট্রেক করে উঠতে পারবে না তাদের জন্য
এই পালকি। বডি ওয়েট হিসাবে এখানে চার্জ পড়ে। ওই যে লাঠি, যারা ট্রেক করে ওঠে সাপোর্টের জন্য তো লাঠি লাগে, ওই যে লাঠি। প্রচুর মন্দির এখানে, আর মানে পায়ে পায়ে মন্দির, একদম একটা বাউন্ডারি ওয়াল শেষ হচ্ছে, পাশের বাউন্ডারি ওয়ালে আবার একটা মন্দির। তোমাদেরকে এখানে একটা কথা বলে দিই, আমাদের হোটেলের রুম ভাড়া পড়লো 1000 টাকা করে পার নাইট। আমাদের টোটাল ভাড়া পড়লো 2000 টাকা, যেহেতু আমরা 2 রাত থাকবো। পালকিগুলো প্রচুর, পালকি প্রচুর। এই পালকিগুলোতে বসিয়ে 4 জন মিলে ওরা পিঠে করে বা কাঁধে করে নিয়ে ওঠে। এই যে এখানে এসছি, এইটা পেলাম, এটা হচ্ছে পাবন ধাম মারবাড়ি ভোজনালয়। তো এই হচ্ছে আর ওই যে ওখানে বানানো চলছে, একদম বানিয়ে ফ্রেশ বানিয়ে দেবে। এটা মারবাড়ি হোটেল, ভেজ যা পাবে সব কিছু ভেজ। তো আমরা রাইট নাও অর্ডার করেছি একটা চিজ বাটার মশলা ডোসা, আর 2টো প্লেন পরোটা, আর একটা শাহী পনির। আসুক খাবার, খেলে বলবো। এই হলো আমাদের চিজ বাটার মশলা ডোসা। আমরা আর অর্ডার করেছি প্লেন পরোটা 2টো আর শাহী পনির। সন্ধ্যা হয়ে এসেছে, ভাবলাম একটুখানি ওই যেখানটা থেকে ট্রেকিংটা স্টার্ট হয় সেখানটায় আর একবার যাই, গিয়ে দেখি। আমরা এই ট্রেকিং যাবো বলে এরকম লাঠি কিনলাম 20 টাকা করে, দুজনের 2টো। আর যদি এটা ফেরত দেওয়া হয় তাহলে ওরা 5 টাকা দেবে, তার মানে দাম পড়বে। আমি তো জানি 10 টাকা করে রিটার্ন, হ্যাঁ রিটার্ন করলে 10 টাকা করে। উনি বললেন 5 টাকা করে রিটার্ন নিয়ে দেবে। বাড়ি নিয়ে যাবো, বাড়ি নিয়ে যাবো। 5 টাকা মানে আমার থেকে 15 কামালো, ফের পরের একজনের থেকে 15 কামাবে। বাবা একটা লাঠি তো হলো না, কমাতে পারে। লাঠি তো হলো না, অন্যই কি না, লাঠির দাম তো ফিক্স 20 টাকা। এখানে প্রচুর জামা কাপড়ের দোকান, প্রচুর, আর প্রচুর মন্দির। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাবার ডোসাটা খুব ভালো লেগেছিলো। ডোসাটা ফার্স্টে খেয়ে নিয়ে না, পরে ওই পনির আর রুটিটা, এই পরোটাটা ভালো লাগছিল না, কিন্তু ডোসাটা হেভি করেছিল। কিন্তু ডোসার সাম্বারটা একটু মিষ্টি মিষ্টি ছিল, আর নারকেলের চাটনিটা ভালো ছিল না, বড্ডই পাতলা, পুরো পাতলা। 320 টাকা ওখানে বিল হলো। হ্যাঁ এই দেখো কেমন লাগছে, সুন্দর না? এমনি কিন্তু এখানটা খুব সুন্দর। এলে যারা ট্রেক করবে না তারাও কিন্তু এমনি আরামসে এই মন্দিরে মন্দিরে ঘুরতে ঘুরতেই দিন কেটে যাবে। মানে যারা বয়স্ক বা হয়তো অত উঁচুতে ভয় পাচ্ছে, এরকম যারা আছেন তারা অটো করে চলে এলো। হ্যাঁ, এসে এখানে মন্দিরে বসে যদি এমনি মেডিটেশনই করে কত ভালো লাগবে। ভালো লাগছে নাইট ভিউটা না এরকম। মধুবন নেভিগেশন মারলে এই মন্দিরটাই আসে। আচ্ছা, লোকেশন পুরো ওই জন্য তো আমাকে এখানে অবধি আনবে। আচ্ছা, বেসিক্যালি ট্রেকিং স্টার্ট হওয়ার যে এটা এখান থেকে ওই যে আগুনটা যে গ্রিন কালারের, যে না এখানে অতটা আসছে না হয়তো ক্যামেরাতে, একটুখানি আসে। এমনি খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। ওই যে ওইখানটায় যে আগুনটা জ্বলছে, জানি না কিসের আগুন ওটা, এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে আগুনটা জ্বলছে। ওই বেসিক্যালি ওইখান থেকেই ট্রেক শুরু করা হয়। আর তাছাড়াও ওখান থেকে ট্রেক কেন, ওই বাইকে করেও যদি কেউ যায় ওইখান থেকেই ওই বাইক রাইড শুরু করে দেয়।
এক একটা টু হুইলারেতে এক একজন করেই রাইড করতে পারবে। তো আজকের ভিডিওটা এতটাই, আশা করবো তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও আর শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা আজকে আমাদের চ্যানেলে প্রথমবার এলে তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে অন করে দিও, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেবো সেটা তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর রুম টুরটা দিয়ে এই ভিডিওটা শেষ করে দেবো। তো দেখা হবে পরের ভিডিওতে। এই যে আমাদের রুম, এই ঢুকেই একটা বড় খাট মতন রয়েছে, দুজন কেন তিনজন আরামসে শুতে পারবে। এখানে একটা চেয়ার রয়েছে, ওখানে একটা চেয়ার রয়েছে, এখানে একটা ডেস্ক টাইপের রয়েছে, এখানে চাইলে কেউ কাজও করতে পারবে। ড্রয়ার দেওয়া রয়েছে, এরকম কাবার্ড দেওয়া রয়েছে, আর ওখানে একটা আয়না দেওয়া রয়েছে, আর এই আমাদের মালপত্র। আর এইখানে একটা ব্যালকনি আছে, আমি ব্যালকনিটা সকালবেলায় দেখিয়ে দেবো। মোটামুটি আমাদের রুমটা এরকম বড়, বেশ বড় স্পেসিয়াস রুম। আর বাথরুমটা হচ্ছে এরকম, একটা বেসিন, আয়না, এখানে বালতি, আর এই কুমোট, এক্সস্ট ফ্যান সব রয়েছে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন একদম।